প্রণাম। অফলাইন এবং অফলাইনে সাপ্তাহিক পাঠচক্রে সমস্ত আত্মপিপাসু ভগবত ভক্তগণকে আমার ভালোবাসা ও প্রণাম জানাই। ওং নমো শ্রীয়তি রাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে প্রণাম করি। আমি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রাণসখা বিবেকানন্দ থেকে আমি একটু পাঠ করছি। পিনাকিতে লাগে টঙ্কার। সারাদিন সংসারের কাজ আর বাড়ি সামলাতে সামলাতে ভুবনেশ্বরীর মনে হয় গৌরমোহন স্ট্রিটের বাড়িটা সত্যিই বড্ড বড়। 1.5 বিঘে জমির ওপর বাড়ি, ঠাকুর দালান পরিষ্কার করতেই তো একবেলা চলে যায়। 5টি খিলানে রমরম করছে 5 পুকুরি ঠাকুর দালান। প্রতিটি খিলানের গায়ে গোল গোল থাম। ঠাকুর দালানের সামনে বিশাল প্রাঙ্গণ, তার ধোয়া মোছার তদারকি ভুবনেশ্বরীকেই করতে হয়। ঠাকুর দালানের ওপরে দক্ষিণ দিক জুড়ে এক প্রশস্ত হলঘর, উত্তর দিকে আরো একটা বড় ঘর যেটাকে বলা হয় বড় বৈঠকখানা। নিচের তলায় দক্ষিণ দিকে যে ঘরটি তার নাম বোধন ঘর। এই বোধন ঘরের ওপরেই ঠাকুর ঘর। ঠাকুর ঘরের সামনে চক মিলানো দালান। বাড়ির অন্দরমহলে এই দালানটি ভুবনেশ্বরীর সবচেয়ে প্রিয় জায়গা। নরেনকে কোলে নিয়ে ঠাকুর ঘরের সামনেই দালানে বসে থাকেন ভুবনেশ্বরী। অন্দরমহলের ভেতরেও 2টি উঠান। নরেনকে কোলে করে উঠোন পেরিয়ে ভুবনেশ্বরী চলে যান বাড়ির পিছনের দিকে কানাচের পাড়ে। কানাচ মানে পুকুর। পুকুর দেখতে ভালোবাসে খুদে নরেন। পুকুর দেখলে তার বড় বড় চোখে খুশি ফুটে ওঠে। নরেন যত বড় হচ্ছে তত দুরন্ত হচ্ছে। ছেলে যে শিব সে বিষয়ে আর সন্দেহ নেই ভুবনেশ্বরীর। শিব না হলে বাড়ি জুড়ে এমন তাণ্ডব কে ঘটাবে? যা হাতের কাছে পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে, ভাঙছে। ভুবনেশ্বরী কখনো করছেন আদর, কখনো করছেন শাসন, কিন্তু বিলের দুরন্তপনা থামার নয়। বিলে সারাক্ষণ শিবের কথাই ভাবে। মনে মনে সে শিব হতে চায়। একলা থাকলেই সে ধ্যানে বসে যায়। চোখ বুজে ধ্যান করাই তার সবচেয়ে প্রিয় খেলা। মাঝে মধ্যেই ছেলেকে পুজোর ঘরের সামনের দালানে এইভাবে ধ্যান করতে দেখে ভারী অবাক হন ভুবনেশ্বরী। কে বলবে বিলে দুরন্ত? বাড়ির জিনিসপত্র তছনছ করে। ধ্যানে বসলে বিলে শান্ত, কোনো জ্ঞান থাকে না তার, নিজের মধ্যে ডুবে যায়। কি করছিস রে বিলে? একদিন জিজ্ঞেস করলেন ভুবনেশ্বরী। ধ্যান করছি, বিলে উত্তর দিল। কাকে ধ্যান করছিস? প্রশ্ন করলেন ভুবনেশ্বরী। আমি তো শিব হয়েছি, বলল বিলে। ভুবনেশ্বরী লক্ষ্য করছেন নরেন যখন তাণ্ডব বাঁধিয়ে দেয় তখন শিব শিব বলে ওর মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিলেই ও শান্ত। কখনো কখনো সেখানেই আসন প্রিয় হয়ে ধ্যানে বসে যায়। নরেন ধ্যানে বসলে 2টো ভুরুর মাঝখানে একটি আলোর বিন্দুকে আস্তে আস্তে ফুটে উঠতে দেখে। সেই আলোর বিন্দুটি ঘুরতে ঘুরতে ক্রমশ বড় হতে থাকে। বড় হতে হতে ফেটে যায় আলোর বিন্দু। তারপর নরেনের ভেতরটা একেবারে আলো হয়ে ওঠে। নরেন যেন ডুবতে থাকে সেই আলোর সমুদ্রে। ঘুম আসার আগে প্রতি রাত্রেও নরেন চোখ বুঝলেই দেখতে পায় এই আলোর বিন্দু। ঘুম মানে তো আলোর সমুদ্রে ভেসে যাওয়া, ধ্যান মানেও তাই। জগতে অন্য সবকিছু তখন মুছে যায়। পাড়ার ছেলেদের সঙ্গে নরেন একদিন বসলো ধ্যান ধ্যান খেলায়। কিছুক্ষণের মধ্যে 2 ভুঁড়ুর মাঝখানে দেখা দিল আলোর বিন্দু। আলোর বিন্দু ক্রমে হয়ে উঠল আলোর প্লাবন। ভেসে যাচ্ছে নরেন, কোনো জ্ঞান নেই তার। এক বিষধর সাপ এগিয়ে এলো তারই দিকে, ফোনা তুললো তাকে লক্ষ্য করে। নরেনের বন্ধুরা ভয়ে চিৎকার করে উঠল, সাপ সাপ! চিৎকার শুনতে পেলেন ভুবনেশ্বরী। ছুটে এলেন ঠাকুর দালানে। দেখলেন এক কোণে ধ্যানমগ্ন নরেন। অপূর্ব এক জ্যোতির্মণ্ডল তাকে ঘিরে রয়েছে। আর ধ্যানমগ্ন নরেনের পাশে ফোনা তুলে দুলছে ভয়ঙ্কর গোখ্র। ঠাকুর দালান থেকে নরেন একদিন পড়ে গেল। চোখের কোণে লাগলো পাথরের সিঁড়ির ঠোক্কর। ফিনকি দিয়ে রক্ত। ছুটে এলেন ভুবনেশ্বরী। আদরের বিলেকে বুকে তুলে নিলেন। তার কাপড়ে লাগলো ছেলের রক্তের দাগ। নরেনের ভাব তেমন যেন কিছুই হয়নি।
কতবার তোকে বলেছি সারাক্ষণ ওরকম দস্যিপনা করিসনি, দেখলি তো মায়ের কথা না শুনলে কি হয়। ছেলের এই শুশ্রূষা করতে করতে মধুর তিরস্কার করতে লাগলেন ভুবনেশ্বরী। মায়ের কথায় কান দিয়ে দস্যিপনা বন্ধ করলে বন্ধুরা তো নরেনকে ভীতু বলবে, ছ্যা ছ্যা করবে। কপালটা অনেকটা কেটে গেছে বটে, কিন্তু চোখটা খুব বেঁচে গেছে, খুব জোর বেঁচে গেছে। স্বামী কাজ থেকে ফিরলে বললেন ভুবনেশ্বরী। এরপর অনেক বছর পরের ঘটনা। সবে শ্রীরামকৃষ্ণের কাছে নরেনের আসা যাওয়া শুরু হয়েছে। ঠাকুর জিজ্ঞেস করলেন, তোর কপালে ওই কাটা দাগটা কি করে হলো? না, অনেক ছোটবেলায় পড়ে গেছিলাম। বেটির কেমন বুদ্ধি দেখলি, দেখেছিস? শ্রীরামকৃষ্ণের চোখ মুখ হাসিতে উজ্জ্বল। ঠাকুর কি বলতে চাইছেন ঠাওর করতে পারল না নরেন। নরেনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন ঠাকুর। তুই এখনো ছেলে মানুষ, বেটির ছল চাতুরি তাই তুই ধরতে পারিস না। নরেনকে সস্নেহে কাছে টেনে নিয়ে এলেন শ্রী রামকৃষ্ণ। তার চোখের পাশে কাটা দাগটির ওপর আলতো করে হাত বুলিয়ে বললেন, মন্দিরের মধ্যে ওই যে ভুবন আলো করা কালো মেয়েটাকে তুই রোজ দেখিস? যার ইচ্ছে জগৎ চলছে, বাতাস বইছে, পাতা নড়ছে, ফুল ফুটছে, যার ইচ্ছে ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই ঘটতে পারে না, সেই তো তোকে সেদিন ফেলে দিয়েছিল। সে চাইলো তুই পড়ে যা, তোর আঘাত লাগুক, রক্ত ঝরুক, তাই তো পড়ে গেলি তুই। নরেনের মোটেই কথাটা ভালো লাগলো না। বলল, ভারী নিষ্ঠুর তো আপনার ওই মা। আমি তখন কত ছোট, বন্ধুদের সঙ্গে খেলছিলাম, আমাকে ইচ্ছে করে ফেলে দিল। আর মা কত ব্যথা পেয়েছিল জানেন? আমার চেয়েও বেশি। ঠাকুর শিশুর মতো হেসে উঠলেন, বললেন, বেটি ভারী দয়াময়ী। ওই যে তোকে ফেলে দিয়ে রক্তপাত ঘটিয়েছিল, সে তার দয়া। বেটির এই দয়া না পেলে তোর সর্বনাশ হতো নরেন। একটি শিশুকে ব্যথা দিয়ে তার রক্তপাত ঘটিয়ে এ কেমন দয়া? ওই যে বললুম, তোর এখনো জ্ঞান চক্ষু ফোটেনি নরেন। আমার কালো মেয়ের ছল চাতুরি তুই বুঝবি নে। শোন, একটা কথা বলি তোকে, তুই ভুলে গেছিস তুই আসলে কে, কোথা থেকে এসেছিস। আমার ওই কালো মাই তোকে মায়ার জালে সব ভুলিয়ে রেখেছে। যতদিন এই পৃথিবীতে তোর কাজ না শেষ হবে, ততদিন ভুলে থাকবি তোর আসল পরিচয়। যেদিন মনে পড়বে তুই আর থাকবি নে, কেউ তোকে ধরে রাখতে পারবে না। নরেন এতক্ষণ একটি কথাও বলেনি। সে বিস্ময়ে তাকিয়ে শ্রী রামকৃষ্ণের দিকে। সে শুনেছে ঠাকুর খ্যাপা, সে ক্রমে বুঝতে পারছে ঠাকুর বদ্ধ উন্মাদ, কিন্তু তবু কিসের টানে ঠাকুরের কাছে সে আসে? কেন 2-4 দিন না দেখা হলেই ঠাকুরের জন্য মন কেমন করে তার? ঠাকুর নরেনের আরো কাছে এসে দাঁড়ালেন, হাত রাখলেন তার বুকে। নরেনের মনে হলো যেন মা ভুবনেশ্বরী তার বুকে হাত রাখলেন। সেই একই রকম ভালোবাসা, স্নেহ, মমতা রামকৃষ্ণের স্পর্শে। তিনি খুব মৃদু স্বরে নরেনকে বললেন, তুই ভুলে গেছিস, তুই প্রবল ব্রহ্মশক্তির আধার, তুই সপ্তঋষির একজন। এই মানব দেহ এমন প্রবল শক্তি ধারণ করতে পারে না। এই পৃথিবীর পক্ষেও তোর শক্তির প্রকাশ সহ্য করা সহজ হবে না। এই শক্তিকে মা তাই আমাদের পক্ষে সহনীয় করে দিল শিশু বয়সে তোর রক্তপাত ঘটিয়ে। বেটি তোর শক্তির অনেকটাই এইভাবে হরণ করে নিল। আমার শক্তিকে মা হরণ করে নিলেন, তাহলে আমি কাজ করব কি করে? আমাকে যে জীবনে অনেক কাজ করতে হবে, অনেক লড়াই করতে হবে। নরেন, মা শুধু তোর বাড়তি শক্তিটুকু নিয়ে নিয়েছে। তোর মধ্যে যেটুকু শক্তি থেকে গেছে তাই যথেষ্ট। ভুবন জুড়ে তুই মায়ের কাজ করবি, প্রাণে প্রাণে সারা দেশ জুড়ে জ্বালবি সত্যের আলো। অন্ধকারের মধ্যে তুই দেখাবি আলোর পথ, যে আলোর পথ একদিন ভারত জেনেছিল, যে আলোর ঠিকানা আছে আমাদের বেদে উপনিষদে। সেই আলোর পথ তুই আবার দেখাবি, শুধু এদেশে নয় নরেন, সমুদ্র পেরিয়ে বিদেশেও। এসব কি বলছেন রামকৃষ্ণ? এখন তাকে তো আর এক সাধারণ পূজারী ব্রাহ্মণ বলে মনে হচ্ছে না। এত আলো, এত জ্যোতি, এমন দৈব উদ্ভাস কোথা থেকে এলো তার অঙ্গে? নরেন আগে কখনো শ্রীরামকৃষ্ণের এই রূপ দেখেননি। ঘরে আর কেউ নেই, শুধু ঠাকুর আর নরেন। সমস্ত ঘরখানি ঠাকুরের আলোয় আলোকিত হয়ে উঠেছে। শ্রীরামকৃষ্ণ ছুঁয়ে আছেন নরেনকে, তার ঠোঁট নড়ছে। নরেন যেন নিজের মধ্যে নেই, আলোর বন্যায় ডুবে যাচ্ছে, ভেসে যাচ্ছে। এত রূপ, এত আলো একই অঙ্গে, সে
শ্রী রামকৃষ্ণর দিকে তাকিয়ে মুগ্ধ বিস্মিত প্লাবন নরেন। সে শুনতে পাচ্ছে ঠাকুরের কণ্ঠস্বর, যেন দৈববাণী ভেসে আসছে মহাশূন্যের অলিক দূরত্ব থেকে। তুই নিজেও জানিস না নরেন, কত কম সময়ে কত কাজ তুই করবি। যিনি শিশুবেলায় তোর শক্তি হরণ করেছিলেন, তিনিই একদিন তোর কপালে পরিয়ে দেবেন রাজটিকা। বিলে গল্প শুনতে খুব ভালোবাসে। রামায়ণ মহাভারতের গল্প হলে তো কথাই নেই। সেদিন রামায়ণের গল্প শুনতে শুনতে বিলে হঠাৎ বলল, মা, রাম সীতার এত দুঃখ কেন জানো? কেন রে, তুই জানিস? হ্যাঁ, ওরা বিয়ে করেছে বলে। বিয়ে করলেই দুঃখ? দূর বোকা, বিয়ে করলে দুঃখ হবে কেন? সবাই তো বিয়ে করে, সংসার করে। তোর বিয়ে দিয়ে খুব সুন্দর একটা বউ আনবো ঘরে, আমাদের সংসার আনন্দে ভরে উঠবে। আমি কোনোদিন বিয়ে করব না। বিয়ে না করলে বুড়ো হয়ে গেলে কে আমাদের দেখবে? এ সংসারটা চালাবে কে? সংসারীর আবার সংসার হয় নাকি? আমি তো সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব, সাধুদের সঙ্গে থাকবো। ছ্যাঁত করে ওঠে ভুবনেশ্বরীর বুক। তার শ্বশুর মশাই বিলের ঠাকুরদা দুর্গাচরণ দত্ত গৃহত্যাগ করেছিলেন সন্ন্যাসী হয়ে। মাত্র 25 বছর বয়সে স্ত্রী আর শিশুপুত্রকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। নাতির গায়েও তো বইছে সেই সন্ন্যাসী রক্ত। বিলে সন্ন্যাসী হয়ে চলে গেলে তিনি কি নিয়ে বাঁচবেন? ভুবনেশ্বরী মনে মনে তক্ষুনি ঠিক করে ফেললেন, বিলে একটু বড় হলেই তার বিয়ে দেবেন। ছেলেকে শতপাকে জড়িয়ে ফেলবেন সংসারে, আর ছেলের জন্য আনবেন এমন সুন্দরী বউ যে তাকে বিলে কিছুতেই ছেড়ে সন্ন্যাসী হতে পারবে না। যত দিন যাচ্ছে নরেনের এই ধ্যান ধ্যান খেলা মোটেও পছন্দ করছেন না ভুবনেশ্বরী। নরেন একবার ধ্যান করতে বসলে তার মধ্যে ছটপটানি দস্যিপনা থাকে না। 4 বছর পৃথিবীটা তার কাছে তখন নিভে যায়। নরেনকে তখন মনে হয় যেন প্রদীপের শিখা, এতটুকু কাঁপছে না, স্থির হয়ে জ্বলছে। নরেন ধ্যানে বসলে চারধার যেন আলো হয়ে ওঠে। নরেনের বন্ধুরাও বসে ধ্যান ধ্যান খেলায়। ভুবনেশ্বরী লক্ষ্য করেন তাদের কাছে ওটা খেলায়। মিনিট 5-এর বেশি কেউ স্থির থাকতে পারে না। কেউ চোখ পিটপিট করে, কেউ গা চুলকায়, কেউ বা ডাকাডাকি করে নরেনকে জাগাবার চেষ্টা করে। নরেন ডুবে থাকে নিজের মধ্যে। ভুবনেশ্বরী ডাকেন, বিলে এবার ওঠ, বন্ধুরা সব চলে গেছে, আর ধ্যান করতে হবে না। নরেন সাড়া দেয় না। ভুবনেশ্বরী বিচলিত হয়ে ওঠেন। তিনি কি করে ধ্যান ভাঙাবেন তার ছেলের? ভুবনেশ্বরী অপেক্ষা করেন। নরেনের ধ্যান নিজে থেকেই ভাঙে। তুই ধ্যানের মধ্যে কিছু দেখতে পাস? প্রশ্ন করেন ভুবনেশ্বরী। আমি চোখ বুঝলেই ভুরুর মাঝখানে একটি লাল আলোর বিন্দু দেখতে পাই। ওই আলোর বিন্দুটা বড় হতে থাকে, বড় হতে হতে ফেটে যায়। তখন আলোর সমুদ্র, আলো ছাড়া আর কিচ্ছু নেই। মা, সেই আলোর মধ্যে আমি ডুবে যাই। বিলের একই রোগ হলো, বুঝতে পারে না ভুবনেশ্বরী। তুই চোখ বুঝলেই আলোর বিন্দু দেখিস? ধ্যানে বসলে দেখি। আর কখনো দেখিস না তো? হ্যাঁ, দেখি, রাত্রিরে ঘুমোবার সময়। রোজ? রোজই তো দেখি। ঘুম মানে তো আলোর মধ্যে ডুবে যাওয়া। মা, তোমার এরকম হয় না? নমস্কার।